নাও মিলতে পারে, কিন্তু কিরকম যেন কাকতালীয় লাগছে ব্যাপারটা। কোথাও একটা কিছু মনে হচ্ছে যে আমরা আঁশের গন্ধ পাচ্ছি, মাছ আছে হয়তো। বলছিলাম যে দেখা গিয়েছে বহু বছর ধরে যে যারা সরকারি ব্লাড ব্যাংকে, বড় সরকারি ব্লাড ব্যাংকের অধিকর্তা বা গুরুত্বপূর্ণ পদে আসীন থাকেন, তারা অবসরের পরে বিভিন্ন প্রাইভেট ব্লাড ব্যাংকের অধিকর্তা এবং গুরুত্বপূর্ণ পদে উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে কাজ করেন। আপনি তদন্ত করেছেন, নিশ্চয়ই সেটা নজরে এসেছে। বেসরকারি ব্লাড ব্যাংক আমাদের কাছে বেসরকারি ব্লাড ব্যাংক। আমাদের কোনো কর্মচারী আমাদের এখান থেকে অবসর গ্রহণ করার পরে অন্যত্র কোথায় কাজ করছে আমাদের সেটা দেখার দায়িত্ব নয়। যদি কাজ করে থাকে সেই মোমেন্ট, সেই ক্ষণ থেকে উনি আমাদের কাছে বেসরকারি কর্তৃপক্ষের একজন আধিকারিক, সরকারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আর উনি যদি কোনো রকম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চান বা চেয়ে থাকেন, তার জন্য আমরা এখানে সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে জানাচ্ছি যে সাবধান, করে কোনো লাভ হবে না। নতুন সরকার নতুন ভাবে চলছে। বিগত 15 বছরে এই জিনিসটা কোনোদিন হয়নি, এবং তার আগে 35 বছরের লাল রাজত্বও হয়নি, আর 15 বছরের নীল সাদা রাজত্বও হয়নি। সুতরাং দেখতে পাচ্ছেন আপনারা সাংবাদিক, আমরা 50 বছরের ব্লাড ব্যাংকের ইতিহাসে খুঁজে বার করে দেখুক যে এই জিনিসগুলো কি আগে হতো না। এইটা হচ্ছিল আমাদের কালচার, সংস্কৃতি হয়ে দাঁড়াচ্ছিল। নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। বীরভূমের পর মালদা, বিরাট টাকার পাহাড়। মালদাতে একটা বাড়ি থেকে উদ্ধার 2,49,00,000 টাকা। বীরভূমের মোহাম্মদ বাজার। কয়েকদিন আগে এখানেই বালি মাফিয়া নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকার নগদ ও সোনা উদ্ধার হয়। বীরভূমের পর এবার মালদা। ওল্ড মালদা থানার মঙ্গলবাড়ি এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার 2,40,97,380 টাকা। বাজেয়াপ্ত হয়েছে 20 গ্রাম সোনা। সিজারে যে টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে। কয়জনকে রায়গঞ্জের সাথে যুক্ত হয়ে ইয়ে রায়গঞ্জ দেখছি ইন্ডাস্ট্রিয়াল প্রিলিমিনারি স্টেজে আছে। এত টাকা এলো কোথা থেকে? 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরে বাজেয়াপ্ত হয় 1,500 বোতল কাফ সিরাপ। ধরা পড়ে 5 জন। তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরা করে পিন্টু সরকারের নাম মেলে। পুলিশের দাবি, পিন্টু মাদক কারবারি, বয়স 28, বাড়ি ওল্ড মালদার নবাবগঞ্জে। গত 9 মাস ধরে বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন পিন্টু। রবিবার রাত 9:30 মালদা পুলিশকে সঙ্গে নিয়ে এই ফ্ল্যাটে হানা দেয় দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ। দক্ষিণ দিনাজপুরে গত জুলাই মাসের 5 তারিখে পুলিশের অভিযান, আর তার সূত্রেই কিন্তু এখানে অভিযান চালাচ্ছে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর পুলিশের দল। আবাসনের ভেতরের যা পরিস্থিতি তাতে কিন্তু স্পষ্ট, এখানে যে সেভাবে বসবাস ছিল তা কিন্তু নয়। 2 কামরার ফ্ল্যাট, একটি ঘর পুরোপুরি ফাঁকা। একটি ঘরে এখানেই কিন্তু যে বক্স খাট, সেই বক্স খাটের ভেতরে টাকা মিলেছে। একই সঙ্গে এখানে একটি আলমারি রয়েছে, সেই আলমারির ভিতরেও কিন্তু নগদ টাকা মিলেছে। আনা হয় টাকা গোনার মেশিন। বাজেয়াপ্ত হওয়া টাকার পরিমাণ 2,40,97,380। মিলে সোনাও। গ্রেপ্তার করা হয় পিন্টু সরকারকে। ধরা পড়েন তার গাড়ির চালক এবং সঙ্গী। ওল্ড মালদার এই গোডাউন একটা লোকেশন ছিল। প্রায় 2,40,97,380 টাকা ক্যাশ আমরা পাই, আর আমরা পাই 9,000 বোতল কোডিন বেস কফ সিরাপ। ওই গোডাউন থেকে আমরা একটা ক্যাশ কাউন্টিং মেশিনও পাই, 20 গ্রাম সোনা পাই এবং 7 মোবাইল ফোন পাই। এই ফ্ল্যাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে খইহাট্টা, পিন্টুর গোডাউন। সেখানেও হানা দেয় পুলিশ। উদ্ধার হয় 9,000 বোতল কাফ সিরাপ।
পুলিশের দাবি যার বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। এই গোডাউন থেকে কাফ সিরাপ উদ্ধারের পর পিন্টুর ফ্ল্যাটে যায় পুলিশ, সেখানেই টাকার পাহাড়। পিন্টু সরকার, তিনি তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ। মালদার মঙ্গলবাড়িতে পিন্টু সরকারের 2 কামরার ফ্ল্যাট ভাড়া নেওয়া। স্থানীয়দের এও দাবি অল্প কিছু দিনের মধ্যেই মোটা টাকা কামিয়েছিলেন পিন্টু, দামি গাড়িও কেনেন। অনেকেরই প্রশ্ন, বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে কেন ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন পিন্টু? তবে কি নিরাপদ ঠিকানায় মাদকের কারবার করার জন্য? জানতেন কি না ছেলের এত টাকা উদ্ধার হলো? না, আমি ওগুলোর মধ্যে নাই। আপনার সাথে কি ছেলের সম্পর্ক রয়েছে? চল। আপনার সঙ্গে ছেলের সম্পর্ক রয়েছে? না না, আমি আসবে কেন? আমি তো নিজের কাজ করে খাই, তা আমার কাছে কেন আসবে? মালদাহে পুলিশের এই অভিযান এবং এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার তা কিন্তু প্রশ্ন তুলে দিল এই কারণে, একটি ফ্ল্যাটে কিভাবে সকলের চোখের আড়ালে চলছিল এমন ঘাঁটি, এমন আতঙ্কবাদ, এমন বেআইনি কারবার। ক্যামেরায় লিখে চলার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। মালদায় মাদক কারবারির কিংপিন জালে। একেবারে মালদায় মঙ্গলবাড়িতে মাদক কারবারির কিংপিন এই পিন্টু সরকার জালে। তার বাড়ি থেকে উদ্ধার 2,41 লক্ষ টাকা। ফ্ল্যাটের আলমারিতে কোটি কোটি টাকা। ফ্ল্যাটে সোনা, কাফ সিরাপ। এই ফ্ল্যাট থেকেই পুলিশের জালে মাদক কারবারি পিন্টু সরকার। তবে পিন্টু ভাড়াটিয়া। এই ফ্ল্যাটের মালিক দিলীপ সাহা, তৃণমূল নেতা। এই ফ্ল্যাটটি তৃণমূল নেতা দিলীপ সাহার। 9 মাস আগে তিনি ফ্ল্যাটটি ভাড়া দেন মাদক কারবারি পিন্টু সরকারকে। স্থানীয়দের দাবি এই পিন্টু সরকার এলাকার তৃণমূল সমর্থক বলে পরিচিত। পুরাতন মালদহের চৌরঙ্গি মোড় সংলগ্ন এই আবাসন, 4th তলার এই আবাসনে চলছিল মাদকের কারবার। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মূল অভিযুক্ত পিন্টু সরকার, যে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। তৃণমূল নেতা, স্থানীয় তৃণমূল নেতা দিলীপ সাহা, তিনি এই ফ্ল্যাটের মালিক। অ্যাকচুয়ালি ভাড়ার ব্যবসা করি, আমরা ভাড়া দিয়েছি। ছেলেটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের লোকাল লোক। বললো আমি বাড়ি ভেঙেছি, 7-8 মাস থাকবো, বিয়ে করব, এই জন্য আমরা ফ্ল্যাটটা দিয়েছিলাম। আমাদের ওয়ার্ডেরই তো ছেলে, 1 নম্বর ওয়ার্ডের ছেলে। কোনোদিন জানতেন এইসব? না না, আমরা কীভাবে জানি? দিলীপ সাহা 1998 থেকে 2009 পর্যন্ত তিনি ওল্ড মালদার তৃণমূল ব্লক সভাপতি ছিলেন। আমি 98 থেকে দল করেছি। দল যখন ক্ষমতায় ছিল না তখন আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম। তৃণমূল নেতার দাবি, তার ফ্ল্যাটে চলা মাদক কারবারের ব্যাপারে তিনি কিছুই জানতেন না। প্রতিবেশীদের বক্তব্য অবশ্য অন্য। তাদের দাবি, ফ্ল্যাটে ঠুকঠাক শব্দ পেয়ে তারা তৃণমূল নেতাকে একাধিকবার জানিয়েছিলেন। আমার সাথে 2-1 দেখা হয়েছে। ব্যাগ আমি 2বার ব্যাগ সহ লাকেজ ব্যাগ বা ওই ব্যাগ দেখেছি। আমি উপরে যেহেতু শব্দ হয়, তা আমরা আমাদের প্ল্যাটপক্ষের যিনারা আছেন তাদেরকে বলেছিলাম যে আপনারা যে ভাড়াটিয়া রাখলেন, সারাদিন টুকটাক করে, ঘটনাটা কি? তো বলছে যে তখন ওনারা বললো যে উনি ফার্নিচার বানাচ্ছে, সামনে বিয়ে করবে। এত বড় ফ্ল্যাট, নিচে ব্যাংক আছে, IFL আছে, এবার ফুটকাট তো আওয়াজ হতেই পারে। তৃণমূল নেতার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার মাদক কারবারি পিন্টু সরকার। আলমারি এবং বক্স খাটের ভিতর থেকে উদ্ধার 2,40,97,000 টাকা। পিন্টু সরকারের নেটওয়ার্ক কত দূর ছড়িয়ে, তদন্তে পুলিশ। মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।
জানেন তৃণমূল আমলে সব থেকে বড় দুর্নীতি কোনটা? উত্তর, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের 200 কোটি টাকার দুর্নীতি, এবং তাতে নাকি নেতা মন্ত্রী অনেকেই আছেন পালা বদলের আগে শাসক দলের, এবার তার ফাইল খুলছে। যেখানেই দুর্নীতি আছে সেখানে আমাদের একটা এনকোয়ারি কমিটি আমরা করছি পুলিশকে সঙ্গে নিয়ে, এবং এর তদন্ত হবে। উত্তরবঙ্গ বঞ্চিত, এই অভিযোগ নতুন নয়। অনেকে বলেন 2011-তে সেই আক্ষেপকেই অস্ত্র করে শিলিগুড়ি জলপাইগুড়ির মানুষের ভোট পেয়েছিলেন তৃণমূল নেত্রী। কথা ছিল মহানন্দা, জোড়াপানি ও ফুলেশ্বরী নদী সংস্কারের, কথা ছিল ইলেকট্রিক চুল্লি বসানোর, কথা ছিল নিকাশি সমস্যা সমাধানের, ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর এবং ত্রিফলা বাতিতে শহর সাজানোর। কিন্তু মানুষ কি পেল? আর্থিক নয়ছয় আর দুর্নীতির অভিযোগ ছাড়া। তৃণমূলের সরকার গভর্নমেন্টে এসেই তার 1 বছরের মধ্যে এসজেডি এর 200 কোটি টাকার দুর্নীতি করে ফেলে। সাধারণ মানুষের টাকা যেটা শহরের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার হতো, সেটা কিছু নেতা বা ব্যক্তি তারা এই টাকাকে ভোগ করেছে এবং চুরি করেছে। সবার পকেটে না গেলে এরকম পুকুর চুরি হয় না। মুখ বন্ধ রাখার জন্য অনেকের পকেটেই বেশ ভালো কালো টাকা ঢুকে গিয়েছে। তদন্ত হোক, তদন্ত করে যে সমস্ত কালপিট এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক। এমন এক দুর্নীতি যাতে নাম জড়িয়েছিল শিলিগুড়ির তৎকালীন তৃণমূল বিধায়ক ও এসজেডি এর প্রাক্তন চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্যের। এই মামলাতেই গ্রেফতার হন এসজেডি এর তৎকালীন সিইও গোদারা কিরণ কুমার। মমতার সরকারের কোপে পড়তে হয় শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার কালিয়াপ্পা জয়রামানকে। অভিযোগ, তারপর ধীরে ধীরে এমন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ঠান্ডা ঘরে চলে যায়। কিন্তু কেন? 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তখন একজন ডাক্তার শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস তাকে বিধায়ক করেন এবং মুখ্যমন্ত্রী তাকেই এসডিডি এর চেয়ারম্যান করেছিলেন। কয়েক মাসের মধ্যেই প্রায় 200 কোটি টাকার দুর্নীতি সামনে আসে এবং সেই সময়তে এই সমস্ত অর্থগুলো তারা আত্মসাৎ করে। 8খানা এফআইআর হয়েছিল, অনেকে গ্রেপ্তারও হয়েছিল। একটি মামলায় বোধহয় চার্জশিটও তো দেওয়া হয়েছে, কিন্তু বাকি মামলায় চার্জশিট এখনও মনে হয় দেওয়া হয়নি। পরবর্তীকালে পুলিশ থেকে বিষয়টি সিআইডির কাছে যায়। এখন নতুন সরকার এসছেন, এখন তারা তাদের মতো করে কি করবেন এ ব্যাপারে আমার কোনো জানা নেই। অনেকের মতে তৃণমূল ক্ষমতা হারাতেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলে গেছে। তাতে নিচের দিকেই রয়েছে এসজেডি এর দুর্নীতির ফাইল। এতদিনের ধুলো ঝেড়ে ফেলে এবার কোন পথে এগোবে তদন্ত? ধরা পড়বে অধরা থেকে যাওয়া বড় মাথারা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মহানন্দার পারে। নিউজ 18 বাংলা। তৃণমূল আমলের দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলে গেছে। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকার দুর্নীতি অভিযোগ। এবার দুর্নীতি দমন শাখা আরো শক্তিশালী। সরকার কড়া দুর্নীতি দমনে, আর তার জন্য দুর্নীতি দমন শাখায় তিন জন আইপিএস। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কারা কারা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি এবং কেন এত কড়া পদক্ষেপ? দেখো, যাদেরকে মূলত দুর্নীতি দমন শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে, যে 3 জন আইপিএস অফিসারকে, তাদের কিন্তু বিভিন্ন জেলার এসপি সিপি হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ফলত তাদের এই 3 দক্ষ আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া দুর্নীতি দমন শাখায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্য সরকার এবার এই দুর্নীতি দমন শাখা বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকেই ঢেলে সাজাতে চাইছে। সেই কারণে আইজি পদমর্যাদার একজন অফিসার থাকা সত্ত্বেও আরও 3 জন আইপিএসকে নিয়োগ করা হলো এই দুর্নীতি দমন শাখায়, যেখানে আইপিএস মুরলীধর শর্মা, আইপিএস আকাশ মাঘারিয়া এবং আইপিএস কামনাশী সেন, এই 3 জনকে যে নিয়োগ করা হয়েছে, এই 3 জনেরই কিন্তু বিভিন্ন জেলার এসপি সিপি হিসাবে অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি আরও 16 জন অফিসারকে নিয়োগ করা হয়েছে এই দুর্নীতি দমন শাখায় এসআই পদমর্যাদার। অর্থাৎ এক্ষেত্রে স্পষ্ট যে দুর্নীতি দমন শাখাকে নতুন করে সাজানো হচ্ছে। কেন এই তৎপরতা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে ঘিরে? যেটা প্রশাসনিক মহল সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস সরকারের আমলের সময় বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগের ফাইল কিন্তু খুলছে, আর এবার তা নিয়েও
রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে তদন্ত একদম। শুরু করেছে, সেই তদন্তের নাম জড়াচ্ছে সরকারি আধিকারিকদেরও। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মূলত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগে তদন্ত করে আর তা নিয়ে সুপারিশ জমা দেয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে। বেশ। সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই দুর্নীতির তদন্তগুলিকে জোরদার করার জন্যই অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে নতুন করে সাজানোর উদ্যোগ। একদম, কারণ অ্যান্টি কারাপশন ব্রাঞ্চকে এতটা গুরুত্ব দিচ্ছে বাংলার বিজেপি সরকার। আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে, তাহলে আপনাদের মনে করিয়ে দিই কয়েকদিন আগে বীরভূমের মোহাম্মদ বাজারের কথা। আমরাই নিউজ 18 বাংলায় মেগা কভারেজ দেখিয়েছি। বালি মাফিয়া নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা, তাল তাল সোনা, সব মিলিয়ে প্রায় 50 কোটি। এত টাকা দুর্নীতির, এই সোনা দুর্নীতির। গত 15 বছরে এমন টাকার পাহাড় আমরা বহুবার দেখেছি, আরো বাকি আছে দেখাতে। কখনো নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠদের বাড়িতে, কখনো আবার ব্যবসায়ীদের ঠিকানায়। টুলু মণ্ডল কি আর শুধু বীরভূমে আছেন? এই বীরভূমেই তো অনেক টুলু আছেন এরকম। টুলুরা আছেন পাড়ায় পাড়ায়। তোলাবাজি বন্ধ হয়েছে, রাজস্ব কোথায় বেড়েছে? হ্যাঁ নিশ্চয়ই, মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকা রইল। দুরকম ট্যাক্স দিতে হতো, একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিট ছাড়া ট্যাক্স। সেই রিসিট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। এই টুলুরাই অনেকে জার্সি বদলে তৃণমূলে ঢুকে পড়ার চেষ্টা করছেন, কিন্তু সেই টুলুদের জন্য হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে 0 টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারছি। বীরভূমে টুলু মণ্ডলের বিরাট দুর্নীতির সাম্রাজ্য আমরা দেখিয়ে আসছি গত কয়েকদিন ধরে। সেই টুলু মণ্ডলের সোনার মিনার, তাতে গ্রেফতার আরো একজনকে গ্রেফতার করা হলো। ধৃত টুলু মণ্ডলের ম্যানেজার শীতেশ প্রামাণিক। এই ম্যানেজারই নাকি বালি মাফিয়া টুলু মণ্ডলের আত্মীয়। মিনার গ্রেফতারের পরেই জানা যায় যে এই ম্যানেজারকেই টি কোম্পানি যোগেশ, শীতেশ প্রামাণিক, শীতেশ বোলপুরের বাহিনীর বাসিন্দা। টুলুর বালি পাথরের ডাম্পারের হিসেব রাখত এই শীতেশ। ডাম্পারের চালান, নথি সংরক্ষণের দেখভালে দায়িত্ব ছিল এই শীতেশকে জেরায় পাচার সংক্রান্ত তথ্যের খোঁজ পুলিশের। 7 দিনের পুলিশ হেফাজতে শীতেশ প্রামাণিক। মিনার মণ্ডলের বাড়িতে 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছিল। মিনারের বাড়িতে 15 কেজি সোনা উদ্ধার হয়। টুলু মণ্ডলের 400 বিঘা সম্পত্তির হদিশ পাওয়া যায়। বাস ড্রাইভার থেকে টাকা, সোনার পাহাড়ে এই মিনার, আর মিনারেরই একদম সহযোগী হচ্ছে এই শীতেশ প্রামাণিক। টুলু মণ্ডল কেন ধরেছে বলতে পারছি না, ধরে এনেছে। টুলু মণ্ডল সাপ্লাই অফিসে কাজ করি, ধরে এনেছে। এবার দেখি আমাকে ধরেছে 2-3 দিন আগে। পাঁচামি ক্যাসার অফিসে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা সালার থানা এরেরা গ্রাম। ইনভেস্টিগেশন চলছে এখন। 7 দিনের পিসিপি হয়েছে, পেয়েছি আমরা, দেখি কি হয়। আমাদের যেটা আমরা কোর্টে বলেছি যে আমাদের যে টাকা অ্যালটমেন্ট হতো গভর্নমেন্ট বিভিন্ন জায়গায়, তাতে এনার নিজের হাতের লেখার একটা ডায়েরি পাওয়া গেছে, কাগজ পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে উনি বিভিন্ন গভর্নমেন্ট অফিসারদের টাকা অ্যালট করতেন। এবং সেই হিসেবে ওই ডায়েরি প্রথম রিকভার হলো, এবং সেখান থেকে এনাদের এবং আরেকজন অলরেডি যে অ্যাকিউজ পারসন ছিলেন তাদের ইনফরমেশন বেস করে রেড করে ওই ওনার গোডাউন থেকে ওই ছাপাখানা এবং ছাপা মেশিন এবং ওনার যে বিয়ে বাড়িতে ব্যান্ড দিয়েছিলেন মেয়ের বিয়েতে, সেই ব্যান্ড থেকে আরম্ভ করে যারা যারা যেতেন তাদের সরকারের ব্যান্ড করাতেন, এই পুরো জিনিসগুলো রিকভার হয়েছে। इन्वेस्टिगेशन के दौरान बैंक और दूसरी संस्थाओं में छानबीन करके पता चला काफी मात्रा में नकदी बैंक अकाउंट और फिक्स डिपॉजिट में है, जिनका कुल मिलाकर मूल्य लगभग 220 करोड़ है, जिसमें पहले दिन की 50 करोड़ की कैश और सोने की जब्ती शामिल है। लगभग 400 बीघा लैंड के ऊपर कई सारी प्रॉपर्टीज, मकान और बिल्डिंग्स शामिल हैं, वो भी
इन्वेस्टिगेशन का हिस्सा बनी है। मोहम्मद नजीबुद्दीन एक सिंडिकेटेड मैनर में एक ऑर्गेनाइज क्राइम चलाते थे। এবার বিজেপি নেতার বিরুদ্ধেই বিক্ষোভ, আর বিজেপি নেতার বিরুদ্ধে বিক্ষোভে ধস্তাধস্তি, মারামারি, সামনে ডিম নিয়ে বিক্ষোভ, কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, হাতাহাতি ধস্তাধস্তি বিজেপিদের মধ্যেই। দেখুন সেই অবস্থা, দেখুন। উদ্ধার করে পুলিশ বিজেপি নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, আর তাতেই ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ল বিজেপি নেতার বিরুদ্ধে। আমাদের পবিত্র আছে, সেনাপতি আছে, জলধার আছে, তারপরে জয়কৃষ্ণ আছে, তারপরে হলো মোনা আছে, কনক, এগুলা আমাদের দুর্নীতি, এই যে এগুলা কাটমানি শুরু উন্নতির সাথে যুক্ত। সেজন্যই কি ডিম থেরাপি? হ্যাঁ, ডিম ছড়াবো। তৃণমূলের পঞ্চায়েত প্রধান ওনারা আজকে মন্ডলে যাবে, মানে অঞ্চলে ঢুকবে, তার জন্য সাধারণ মানুষ ক্ষিপ্ত। যে সাধারণ মানুষ চাইছে না তৃণমূলের প্রধান পঞ্চায়েতকে নিয়ে ভারতীয় জনতা পার্টি চলবে, এটার জন্য বিক্ষোভ দেখিয়েছে। ডিম থেরাপি একটা কালচারে পরিণত হয়েছে, তো তাই ওরা ভাবছে বোধহয় বিজেপিকেও ডিম থেরাপি করা যায়। আপনি চা খেতে ভালোবাসেন, বিশেষ করে দার্জিলিং চা খেতে চান, এবং দার্জিলিং চাই মনে হচ্ছে খাচ্ছেন, কিন্তু ভেবে দেখেছেন কি এটা কি সত্যি দার্জিলিং চা? কারণ নেপালি চায়ে ছেয়ে গেছে নেপালের চায়ে, আর সেই দার্জিলিং চাকে ফিরিয়ে আনতে, তার সমাদর ফেরাতে এবং উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানের সমস্যা মেটাতে এবার সক্রিয় রাজ্য সরকার। বাঙালি মানে চায়ের কাপে তুফান, বাঙালি মানে দার্জিলিং চা, ধোঁয়া ওঠা কাপে মন ভালো করা চুমুক। কিন্তু কখনো ভেবে দেখেছেন দার্জিলিং চা ভেবে যা কিনে খাচ্ছেন তা কি আদৌ দার্জিলিং এর? চায়ের বাজারে এখন দার্জিলিং এর কাঁটা নেপালের কম দামি চা, অবাধে ঢুকছে ভারতের চায়ের বাজারে কোটি কোটি টাকার ক্ষতি। কোভিড যখন হলো তখন দার্জিলিং একটা খুব ভালো মৌকা পেল। 20 বছর পরে ওরা প্ল্যান করে যাচ্ছে, দেখো দার্জিলিং তো বলতে পারে না হিমালয়াতে, কোভিডে পেয়ে গেল, নেপালের হয়ে গেল। কোভিডের পর যখন ওরা আমাদের মার্কেট লস্ট হয়ে গেল। আপনার হাত থেকে যদি একটা খদ্দের বেরিয়ে যায়, সে কিন্তু জীবনের জন্য বেরিয়ে যায়। আমাদের মেইন মার্কেট ওইখানেই গেল। তারপর থেকে দার্জিলিং চা একটা গ্লোবাল ব্র্যান্ড, আমরা কিন্তু ঠিক মতন মার্কেটিং করতে পারিনি, তার জন্য এই ধাক্কা। নেপালের চা কত ইলাম থেকে আসে, 2-3 মিলিয়ন, দার্জিলিংয়ের ছিল 15, এখন ঘুরতে 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 অনিচ্ছেতে 5 মিলিয়ন এসে দাঁড়াচ্ছে। নানা রকম কারণ শুনতে পারবে। সব দার্জিলিংয়ের 90%ই অর্গ্যানিক সার্টিফাইড, নেপালের চা সেটা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 4 জেলা নিয়ে উত্তরবঙ্গের চা বলয়। শুধু নেপালের চা নয়, উত্তরবঙ্গের চা ব্যবসায় সমস্যা আরো অনেক। কোথাও বাগানের গেটে তালা, কোথাও বাগান বন্ধের মুখে, কোথাও আবার বেতন পিএফ নিয়ে শ্রমিক অসন্তোষ। অভিযোগ, তৃণমূল জামানায় এইসব সমস্যা কাটাতে অনেক বৈঠক হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পালাবদলের বাংলায় এবার সেই উত্তরবঙ্গের চাকে বাড়তি গুরুত্ব। বর্তমান যুগে ব্র্যান্ডিং, মার্কেটিং ছাড়া টিকে থাকা মুশকিল। যুগের চাহিদা তাই। যুগের সঙ্গে তাল মিলিয়ে উত্তরবঙ্গের চা নিয়ে এবার ব্র্যান্ডিং এর পথে হাঁটতে চলেছে বাংলার নতুন সরকার। ব্যাপক প্রচারেরও উদ্যোগ নিচ্ছে পর্যটন দফতর। টিকেও আমরা ব্র্যান্ডিং করব, ট্যুরিজম অ্যাসপেক্টসেও ব্র্যান্ডিং করব। তার ফলে টির যে একটা প্রমোশন, ওন করা, ল্যান্ড অফ টি, এটা আমি যাচ্ছি যেখানে চায়ের জায়গায় ফার্স্ট ক্লাস থেকে শুরু করে সারা পৃথিবীতে যদি চা কেউ খায় তাহলে সে দার্জিলিং টি জানে না, এরকম হতে পারে না। চা শিল্পটা যে আমরা ওন করিনি। আচ্ছা, টিকে কি আমরা সেইভাবে ব্র্যান্ডিং করেছি? দার্জিলিং টি বাদ দিয়ে
আমাদের সেই যে ব্র্যান্ডিং, ডুয়ার্সের ট্রির একটা আলাদা টেস্ট, দার্জিলিং ট্রির একটা আলাদা টেস্ট, টিকে একদিকে যেরকম ইন্ডাস্ট্রি হিসাবে সেটাকে বুস্ট আপ করা এবং তার পাশাপাশি টি ট্যুরিজমটাকেও এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যার মধ্যে দিয়ে একটা বেনিফিট যাতে চা শ্রমিকদেরকে দেওয়া যায়, একটু হাই এন্ড টি ট্যুরিজমের দিকেও আমরা ভাবছি। একটা অ্যাকশন প্ল্যান টিকে নিয়ে তৈরি করবার একটা কথা হয়েছে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। আজকে থেকে কলকাতাতে শুরু হয়ে গেল ইসকনের মিড ডে মিল। এই মিড ডে মিলে পুষ্টিকর খাবার থাকবে এবং জেলায় জেলায় রাজ্যের উদ্যোগে এবং এই স্কুলগুলোতেও ডিম থাকবে সপ্তাহে 2 দিন। আজকে থেকে সেই খাওয়া শুরু হলো। মিড ডে মিলে পাতে পড়লো ইসকনের পুষ্টিকর খাবার। সেই পুষ্টিকর খাবার খেয়েই গার্ডেন রিচ সহ বিভিন্ন জায়গায় যাতে পড়ুয়াদের পাতে স্বাস্থ্যসম্মত মিড ডে মিল দেওয়া যায় তারই উদ্যোগ ইসকনের। ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইসকনের রান্নাঘরেই এই মিড ডে মিল রান্না হবে এবং তার সঙ্গে সঙ্গে ডিমও থাকবে মিড ডে মিলের পাতে। এটা রাজ্য সরকারের উদ্যোগ। আজকে প্রথম দিন খাওয়া কিন্তু আজকে ভালো, দেখুন ভালো, সব ছেলেরা আজকে খাচ্ছে। আগে খাতো না, কিন্তু আজকে থেকে সব বাচ্চারা খাচ্ছে। কোনো বাচ্চা বলছে না কি আমি খাবো না। এই সব পরিষ্কার, সব পরিষ্কার ছিল, কোনো গন্ধ নেই, কিছু মতন লোকড়া মতন নেই, সব পরিষ্কার আছে, সব কন্টেনার ভালো আছে, বাচ্চারা খাচ্ছে, গার্জিয়ানের খুবই এফেক্টেড আছে, আমরাও খুশি। यहाँ पे इस्कॉन खाना दे रहा है, खाना कैसा है कुछ बोलो बच्चा? नहीं, बच्चे लोग बोला ठीक खाना देता है। आप खुश हो? हाँ, खुश है। बच्चा 4 में पढ़ता है, एक तो केजी में पढ़ता है। इस्कॉन খাবার দিচ্ছে মিড ডে মিল, বাচ্চা খাচ্ছেও ভালো, আপনার কি মনে হয় ভালো? হ্যাঁ, অনেক ভালো আছে। আর কলেজ স্ট্রিটের হিন্দু স্কুল, সেখানেও ইসকনের মিড ডে মিল। পুষ্টিকর খাবার খেয়ে সেখানেও খুশি পড়ুয়ারা। আলুতে আজ মেনুতে ছিল সাদা ভাত, সয়াবিন আলুর তরকারি এবং যেটা বললেন কিছুক্ষণ আগে যে ওরা খেতে চাইছে, অন্নামৃত ফাউন্ডেশনের গাড়ি যাচ্ছে বিভিন্ন জায়গায়, হিন্দু স্কুলেও গেছে, হিন্দু স্কুলের খাবার খেয়েও খুশি পড়ুয়ারা। আর তাসলিমা নাসরিন প্রায় 20 বছর পরে ফিরেছেন কলকাতায় ফিরেই আবেগাপ্লুত তাসলিমা নাসরিন আজকে তার প্রিয় জায়গা কলকাতার কফি হাউসে তিনি গেলেন। কফি হাউসে আড্ডা দিলেন, কফি হাউসে ফিরলেন সেই প্রায় 20 বছর পর। কফি হাউসে তাসলিমা নাসরিন, এখান থেকেই বহু গুণী মানুষের সৃষ্টি। সেই জায়গায় আজকে প্রিয় কলকাতার কফি হাউসে তাসলিমা নাসরিন। দিদি, কফি হাউস আছে, আড্ডাটা কি আবার ফিরে আসবে? হ্যাঁ, সেটা তো চাই আবার ফিরে আসুক। বারবার আসবো, বারবার কফি হাউসে আসবো, কফি খাবো, আড্ডা দেবো। বই নিয়ে বিতর্কের জেরে 2007 নভেম্বরে এই কলকাতা শহরই ছাড়তে হয়েছিল তাসলিমা নাসরিনকে, নিষিদ্ধ করা হয়েছিল তার বই। এবার সেই কলকাতাতেই প্রত্যাবর্তন, সেই শহরেই তার বই প্রকাশিত হবে। সামনে বই মেলাতে আসবেন তাসলিমা। বাংলা ভাষা ও সংস্কৃতির নারীর টান যে আজও তাঁর হৃদয়ে কতখানি অমলিন ফের স্পষ্ট হলো সাহিত্যিকের কথায়। খুবই ভালো লাগছে, আমার বই বেরোচ্ছে, আত্মজীবনী সমগ্র, এবং আরও বেরোবে। হ্যাঁ, নিশ্চয়ই আমি বইমেলায় আসবো, আমার নতুন বইও বেরোবে এবং বইমেলায় অবশ্যই আসবো। একটা তো বেরোবেই, এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আত্মজীবনী সমগ্র 1, এরপর হয়তো আত্মজীবনী সমগ্র 2 বেরোবে এবং নতুন কবিতার বই বেরোবে, নতুন গল্পের বইও হয়তো। সবকিছু নিয়ে বইমেলায় আসবো। খুবই ভালো লাগছে, যেন জীবন ফিরে পেলাম, সত্যি যেন জীবন ফিরে পেলাম। সেই বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির মধ্যেই তো বাঁচতে চাই। আর এখানে এসে মনে হচ্ছে আমি আমার নিজের দেশেই আছি, আর নিজের ভাষায় নিজের বই বেরোচ্ছে, এটার আনন্দও তো অনেক।